তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে চলে যাই, সরাসরি চলে জি যাই। স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি রিভিউতে ইয়েস স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি আমি প্রথমে একটু রিভিউ করবো। গত ক্লাসের শেষের দিকে খুব তাড়াহুড়ো করে শেষ করছিলাম মনে হয়। আচ্ছা, আমরা এখান থেকে একটু কুইকলি তোমাদের লাস্ট ক্লাসে দেখো আমরা ক্লাসিফিকেশন বেসড অন অরিজিন, ডিপোজিশন, বেসড অন গ্রেন সাইজ, এটা আজকে আসলে কভার করবো। আচ্ছা, এটাও বোধহয় দেখাছিলাম তোমাদের, না? তোমার অর্গানিক ডিপোজিট এবং ইনঅর্গানিক ডিপোজিট। অর্গানিক কন্টেন্ট লেস দেন 5% হলে আমরা বলি ইনঅর্গানিক সয়েল, 6 to 20% হলে বলি আমরা অর্গানিক সিল্ট অর অর্গানিক ক্লে, আর 21 থেকে 74% হলে বলি সিল্টি অর ক্লে অর্গানিক সয়েল। আর একটা পার্টিকুলারলি অর্গানিক সয়েল হচ্ছে তোমার which is highly organic soil, which is peat soil, এবং which is composed primarily of vegetable tissue and in various stages of decomposition, has a fibrous to amorphous texture, high in moisture content, high compressibility এবং low shear strength. So this is the slide of organic soil deposit. Last class তোমাদের এটা inorganic soil deposit তোমার এর আগে বলেছি, I have mentioned earlier, যে residual soils এবং transported soil. Residual soil এর মধ্যে আমরা তিনটা টাইপ: ল্যাটেরাইট, ল্যাটেরাইটিক এবং ব্ল্যাক কটন সয়েল। আর ট্রান্সপোর্ট সয়েলের মধ্যে ওয়াটার ট্রান্সপোর্টেড, গ্লেশিয়ার, উইন্ড এবং গ্রেভিটি ট্রান্সপোর্টেড সয়েল। তোমার ল্যাটেরাইটিক সয়েল ইয়েলোইশ এবং রেডিশ এবং ফাইন গ্রেন সয়েল, এন্ড দিস ইজ প্রোডিউসড বিকজ অফ ল্যাটেরাইজেশন অফ ওয়েদার্ড ইগনিয়াস রক। সো এটা হচ্ছে তোমার ফ্রম ওয়েদার্ড ইগনিয়াস রক থেকে তৈরি হচ্ছে। ল্যাটেরাইট সয়েল হচ্ছে তোমার which is যদি মোর দেন কোর্স গ্রেন সয়েল হয় 20%, তাহলে সেটাকে আমরা বলি ল্যাটেরাইট সয়েল। আর পার্টিকুলারলি ব্ল্যাক কটন সয়েল which has got large amount of monomer clay mineral, low bearing capacity, it's a poor foundation material, এবং এটা particularly this is available in the states of মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং কর্ণাটকা of India। এবং আমাদের বাংলাদেশে কিন্তু ব্ল্যাক কটন সয়েল is not available। এগুলো সবই তোমার হচ্ছে রেসিডুয়াল সয়েল। রেসিডুয়াল সয়েল কোনটা? যখন তোমার আফটার ওয়েদারিং it remain in place, এটা তোমার ট্রান্সপোর্ট হয় না বাই এনি ট্রান্সপোর্টিং এজেন্ট। তারপরে তোমার রেসিডুয়াল, দিস ইজ দ্য ফটোগ্রাফ অফ রেসিডুয়াল সয়েল স্লাইড। এটা তোমার দেখাইছিলাম বোধহয়, এটা ট্রান্সপোর্টেড সয়েল।
এটা তোমার এটা তোমার অ্যালুভিয়াল সয়েলের তোমার এটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট সয়েলের মধ্যে যে যে ক্লাসিফিকেশন গুলি অ্যালুভিয়াল সয়েল ডিপোজিট ইন রানিং ওয়াটার, রিভার বেড সয়েল, সল্টেড ম্যাটেরিয়াল। সল্টেড মানে কি? হোয়াট ইজ সল্টেড ম্যাটেরিয়াল? দিস ইজ সল্টেড এন্ড আনসল্টেড। আনসল্টেড অর্থ হচ্ছে তোমার আনস্ট্রাটিফাইড, আর সল্টেড হচ্ছে তোমার স্ট্রাটিফাইড ডিপোজিট, লেয়ার ডিপোজিট, which is called salted। এবং অ্যালুভিয়াল সয়েল বাংলাদেশে কিন্তু বেসিক্যালি আমাদের মোস্টলি কিন্তু অ্যালুভিয়াল রিসেন্ট ডিপোজিট, কাজে এটা অ্যালুভিয়াল সয়েলটা তোমার ডিপোজিট হয় ইন রানিং ওয়াটার। আর ল্যাকাস্টিন সয়েল তোমার ডিপোজিট হয় তোমার ইন কোয়াইট ওয়াটার, লেক ডিপোজিট। এবং এখানে একটা পার্টিকুলার একটা টার্ম আমি আই মেনশন, which is ভার্ভ ক্লে, যেটা তোমার which has got alternate layers of silt and clay। এবং এটা তোমার সামারে একটা লেয়ার হয়, উইন্টারে একটা লেয়ার হয়। এবং এটা কিন্তু ল্যাকাস্টিন সয়েল। ভার্ভ ক্লে ইজ এ ল্যাকাস্টিন সয়েল, এবং এটা পার্টিকুলার টাইপ অফ ল্যাকাস্টিন সয়েল। আর মেরিন সয়েল তোমার স্যালাইন ওয়াটার ডিপোজিট হয়, এবং এটা বেসিক্যালি তোমার ইটস এ ফাইন গ্রেইন সয়েল, মেরিন সয়েল। আর মার্ল, এটাতে লাইম রিচ সয়েল, এবং which also known as marl stone or marl stone। তো এই চারটে হচ্ছে তোমার, these are all classifications of কি বলবো ট্রান্সপোর্টেড সয়েল, তাই তো? these are all classification of transported soil। এটা একটা alluvial soil-এর ছবি দেখো, it's a very recent deposit, the lacustrine soil, which is varved clay। This is marine soil, which is basically clays। এটা মার্ল স্টোন or মার্ল, এটা হচ্ছে তোমার ট্রান্সপোর্টেড সয়েল, এবং এটা বেসিক্যালি তোমার মাড স্টোন or লাইমস্টোন। এটা দেখো জাস্ট, এটা quite large fragments of limestones। আর গ্লেশিয়াল ট্রান্সপোর্টেড সয়েল, এটাকে আবার বেসিক্যালি এটাকে আমরা বলি তোমার এটাকে বেসিক্যালি আমরা বলি তোমার glacial drift। glacial drift হচ্ছে তোমার general term for all glacier deposits which can be stratified or unstratified, sorted or unsorted। আর এর মধ্যে যে ক্লাসিফিকেশন হচ্ছে তোমার glacial till number 1। এটা একটা heterogeneous combination of unstratified sediments ranging in size from large boulders to particles of clay। So glacial till হচ্ছে তোমার from large boulders to particles of clay। আমরা আজকে আমরা দেখবো যে what is the difference তোমার বোল্ডার, ক্লে, স্যান্ড, সিল, এগুলো সাইজগুলি কিরকম হয় আর কি, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট অর্গানাইজেশনস। বোল্ডার ক্লে এটাও কিন্তু তোমার একটা গ্লেশিয়াল ডিপোজিট, এবং এটা ট্রান্সপোর্টেড সয়েল, এবং এটাকে বলা হয় গ্লেশিয়াল টিল ইজ সামটাইমস কল্ড বোল্ডার ক্লে বিকজ ইট ইজ কম্পোজ অফ ক্লে বোল্ডার্স অফ ইন্টারমিডিয়েট সাইজ অর বোথ। সো দিস ইজ বোল্ডার ক্লে। আর মোরেন অর টিল প্লেন, ল্যান্ড ফর্ম অফ টপোগ্রাফিক সারফেস আফটার দ্য রিসেশন অফ গ্লেশিয়ার, এটা হচ্ছে তোমার মোরেন অর টিল প্লেন। তাহলে গ্লেশিয়াল ডিপোজিট হচ্ছে তোমার, or glacier transport soil এর মধ্যে glacial till is one category, boulder clay is another category, moraine or till plain এটাও একটা ক্যাটাগরি, একটা পার্টিকুলার টাইপ অফ glacier transported soil। আর স্কার্স, this is also a type of glacier transported soil, এবং this deposit is due to surface or subsurface glacial rivers and usually remain in the form of long winding ridges। ইডারটিক্স এটাও একটা টাইপ অফ গ্লেশিয়াল ডিপোজিট, এবং এখানে তোমার লার্জ সাইজ পার্টিকলস বোল্ডার্স থাকবে, এবং which is picked up by glaciers to new locations। আমি তোমাদের এটা দেখাবো, তোমার স্লাইডগুলো দেখাবো, ছবিগুলো দেখাবো। ড্রামলাইন, asymmetrical canoe shaped hills with aerodynamic profiles made mainly of till, এবং এটা হাইট অনেক সময় তোমার 15 to 50 মিটার হয়, এবং লেন্থ আপ টু 1 কিলোমিটার। তাহলে তোমার এর আগে গেল তোমার দেখো what are the different types of glacial deposit দেখো, তোমার glacial till, boulder clay, moraine, till plain, scarce, erratics এবং drumlin। এটা একটা glacial till, যেটা আমি আগে ডিফাইন করছি তোমার। এটা কমন হচ্ছে তোমার জেনারেল টার্ম হচ্ছে তোমার glacial drift is a general term for all glacier deposits। এবং এটা unsorted materials known as glacial till। unsorted material হলে this is unsorted material which is not stratified, this is unstratified, এবং এটা হচ্ছে তোমার glacial till। আর stratified হলে so this is a stratified glacial deposit, layer deposit।
glacial drift. This is boulder clay. এটা আগে I have mentioned. This is the boulder clay. যেখানে তোমার কি থাকে, তোমার clay থাকে, boulders of intermediate size or both. This is the boulder clay. কাজে boulder clay is a glacier transported soil deposit. And this is a slide which shows moraine. এবং এটা this is moraine. Irregular hills or mounds. It's a moraine. এটা হচ্ছে তোমার স্কার্স, the long winds in the form of long ridges, এই জিনিসগুলো in the form of long ridges or winds, the scars. And this is erratics, যেটা আগে মেনশন করলাম, the large size of particles picked up by glacier and it is deposited to a new location. So এই particular এই জিনিসটা দেখো, this is erratics. This is erratics, which is large size particles. And drumlins, তোমার this is drumlins, which is asymmetrical canoe-shaped hills with aerodynamic profiles, but mainly made of till. Till is a common term for glacial deposit. Till, glacial till. আমি এগুলো তোমাদের ওই যে এটা দিয়ে দেবো পর আস্তে আস্তে, এবং স্লাইডগুলি তোমাদের দিয়ে দেবো কপি করে। তোমরা ছিল স্লাইডগুলি তুমি তোমার প্রিন্ট নিয়ে যেতে পারবা। আচ্ছা, wind transport soil দেখো, wind transport soil তোমার, এবং একটা কমন নেম হচ্ছে aeolian soil। এবং এটা particularly this type of soil is characterized by small size soil particles, এবং এদের ক্লাসিফিকেশন হচ্ছে dunes, which is formed due to accumulation of sand particles carried and deposited by wind. এটা তোমার this is sandy particles which is transported by wind and deposited in, that is your dunes. আর লুইস হচ্ছে তোমার wind blown finer particles, particularly তোমার silt, deposited with some clay, some portion of clay and cementing materials. But this is also called a collapsible soil. This is also called collapsible soil. এবং এটা কিন্তু it is very low bearing capacity. আর টাফ হচ্ছে তোমার wind blown volcanic ash. Volcanic ash যখন প্রডিউস হয়, এবং সেটা যদি তোমার if it is being transported by wind এবং এটা যদি ডিপোজিট হয় in some place, তখন ওই soil ডিপোজিটকে আমরা বলি টাফ। তাহলে ডিউনস, লুইস, টাফ, এটা তোমার these are three categories of কি বলবা wind transported soil deposit। এবং এদের কমন নাম হচ্ছে তোমার aeolian soil। তোমাকে যখনই বলা হবে it is aeolian soil, তখনই তোমাকে বুঝতে হবে the soil is wind transported soil। তো এটা দেখো this is dunes, এবং এটা বেসিক্যালি তুমি এটা ডেজার্টে দেখা যায়। তোমরা যদি দুবাইতে যাও, সাফারি ইয়েতে যাও, তাহলে দেখবা যে এই ধরনের তোমার ডিউনস একদম এটা পার্টিকুলারলি তোমার স্যান্ড, এবং এখানে তোমার প্রচুর ইয়েতে চলে গাড়ি, মানে 4-wheel ড্রাইভ ডিউনস। এটা এবং এটা কিন্তু তোমার particularly in these dunes are available in deserts, এবং এটা particularly this deposit it sands, this deposit is sands। আর যেটা বললাম তোমার যে লুইস যেটা বললাম, যেটা তোমার হচ্ছে তোমার silt with some clay, এবং এটা কিন্তু this is also called collapsible soil। স্যার এটা কি ক্রিসেন্ট? হ্যাঁ বলো বলো। wind deposited soil লুইস হচ্ছে it is particularly silt with some clay, এবং এটা এই ধরনের সয়েলে কিন্তু very low density। বলছিলাম এটা কি ক্রিসেন্ট শেপ? কোনটা তোমার এই যে এই ডিপোজিটটা আর কি, তাই না লুইস? এবং এটা this is a very low density, it is high compressibility এবং poor bearing capacity, এবং এটাকে আমরা অনেক সময় বলি collapsible soil। তোমরা পরে শুনবে হয়তো ফিউচার যে the soil it's a collapsible soil। the collapsible soil মানে কিন্তু তোমার it's a Lewis deposit, which is aeolian soil or wind transported soil, or wind blown finer particles, particularly silt with some clay, low bearing capacity, low density, very high compressibility। এগুলো তোমরা জানবা আস্তে আস্তে compressibility, what is the compressibility definition, ইঞ্জিনিয়ারিং মিনিং কি এগুলি যখন কনসেপ্ট আসবে তখন আস্তে আস্তে জানবে আর কি। এই টার্মগুলি ভেরি ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং টার্মস। এরপরে দেখো তোমার wind transport soil মধ্যে একটা কি বলছিলাম, টাফ বলছিলাম, which is volcanic ash। volcanic ash deposit হয়ে, এবং এটাকে অনেক সময় বলা হয় tufa। this stuff is sometimes it's called tufa। এটা তোমার it is volcanic ash
being transported by wind. Tough. আর এরপর বলছিলাম তোমার গ্রেভিটি ট্রান্সপোর্টেড সয়েল, তাই না? গ্রেভিটি ট্রান্সপোর্ট সয়েলের মধ্যে কি বলছিলাম? এটা কমন নাম হচ্ছে তোমার একটা, প্রত্যেকটা দেখছে একটা কমন নেম আছে, যেমন এওলিয়ান সয়েল, হ্যাঁ, ওখানে বলছিলাম গ্লেশিয়াল ড্রিফট, হ্যাঁ। তো এখানে তোমার যেটা তোমার গ্রেভিটি ট্রান্সপোর্ট সয়েল, সেটা কমন নেম হচ্ছে কলুভিয়াল সয়েলস অর ট্যালুস, and it includes materials at the base of cliff and landslide deposits. তোমার যখন কোনো ল্যান্ডস্লাইড হয়, when there is a landslide, তখন এটার বেজে তোমার এই কলুভিয়াল সয়েল বা ট্যালুস তোমার ডিপোজিট হয়। হ্যাঁ, so if there's a landslide, হ্যাঁ, it's a hill, it's a hill, এবং এটা it is accumulated at the base of a cliff. This is a cliff or hill, হ্যাঁ, এবং ল্যান্ডস্লাইড হলে তোমার এটা বেজে তোমার এই সয়েলটা, collovial soils or talus, এটা ডিপোজিট হয়। এবং এই ধরনের সয়েল, this type of soil usually it is composed of silt size particles, এবং this type of soils are generally very loose and porous, এটা high porosity থাকে, high void ratio, তোমরা টার্মিনেশন শুনছো না? void ratio, volume of void by volume of solid, porosity, volume of void by total volume, loose sand, তোমার loose, very loose, dense, medium dense, then very dense. এই টার্মগুলি আমরা কোন ধরনের সয়েল ইউজ করি? এই টার্মগুলি আমরা ইউজ করি ফর কি? ফর স্যান্ডি সয়েলস, ফর সিল্টস। আমরা কখনো বলি না যে একটা ভেরি ডেন্স ক্লে, আমরা কখনো বলি না একটা লুজ ক্লে। প্রত্যেকটা কোয়েশনলেস সয়েলের কম্প্যাক্টনেসকে ডিসক্রাইব করার কিছু টার্ম আছে, ভেরি লুজ, হ্যাঁ, দেন মিডিয়াম ডেন্স, ভেরি ডেন্স। এই টার্মিনোলজি হচ্ছে for coarse grained soil, for cohesionless soil, for non-plastic silt and sands, for non-plastic silts and sand, আর for cohesive soils which has got plasticity, সেটার জন্য আমরা কি ধরনের টার্ম ইউজ করি? যেটাকে বলা হয় আমরা বলি কনসিস্টেন্সি। দুইটা টার্ম, একটা হচ্ছে কনসিস্টেন্সি ফর ক্লেজ, আর একটা হচ্ছে তোমার স্টেট অফ কম্প্যাক্টনেস, যেটা হচ্ছে তোমার for cohesionless soil। ক্লে জন্য আমরা কি বলি? It's a very soft clay, it's a soft clay, the clay is firm, the clay is firm to stiff, the clay is stiff, the clay is hard, it's very hard clay। কাজে ক্লের জন্য এক ধরনের টার্ম আমরা ইউজ করি ক্লেকে ডিসক্রাইব করার জন্য, ক্লের কনসিস্টেন্সি ডিসক্রাইব করার জন্য। বেশি পানি থাকলে এটা ভেরি সফট, ফার্ম টু স্টিফ, ভেরি স্টিফ, এই টার্মগুলি। কাজে এই তোমার এই সিল্ট যেগুলি তোমার সিল্ট, যেটা নন প্লাস্টিক সিল্ট, তো এটা বেসিক্যালি নন প্লাস্টিক সিল্ট, এবং এটা লুজ এবং পোরাসের অর্থ কি? তুমি ইঞ্জিনিয়ারিং কিভাবে বলবা? পোরাস মানে it has got a very high void ratio or it has got a very high porosity, it definitely নিশ্চয়ই তোমাদের পড়াইছে in the meantime, তাই না? ইঞ্জিনিয়ারিং টার্মটা তো জানছো তোমরা, porosity, void ratio, degree of saturation, then তোমার water content, it's a very important nomenclature। আচ্ছা, এখন আমরা আসি তোমার টাইপ অফ সয়েলস বেসড অন সাইজের উপরে বেসিস করে আমরা কিভাবে আমরা সয়েলকে ক্লাসিফাই করি, আর ডিপেন্ডিং অন পার্টিকুলার সাইজ। যেমন একটাকে বলছে দিস ইজ এ গ্রাভেল ফ্র্যাকশন অর গ্রাভেল সাইজ, আমরা বলছি দিস ইজ স্যান্ড ফ্র্যাকশন অর স্যান্ড সাইজ, সিল্ট ফ্র্যাকশন, ক্লে ফ্র্যাকশন। একটা পার্টিকুলার সয়েলের মধ্যে তো গ্রাভেল তো থাকবে না নরমালি, তাই না? গ্রাভেল তো অনেক লার্জ সাইজ পার্টিকুলার। তোমার পার্টিকুলার সয়েলের মধ্যে কি থাকবে? তোমার স্যান্ড, সিল্ট, ক্লে সাইজ। তাহলে এবং একটা সয়েলের মধ্যে কত পার্সেন্ট ক্লে, কত পার্সেন্ট সিল্ট, কত পার্সেন্ট স্যান্ড, গ্রাভেল হয়তো নাই, 0%। এগুলো কিন্তু সবই আমরা বের করতে পারবো। আমরা সিভ অ্যানালিসিস করে প্লাস হাইড্রোমিটার টেস্ট করে, যেগুলো আমি পড়াবো, সিভ অ্যানালিসিস করে, হাইড্রোমিটার টেস্ট করে, কম্বাইন্ড গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কাপ, তোমাদের কিছু ধারণা আছে। তোমার কন্ট্রি ল্যাবে নিশ্চয়ই করছো তোমরা ফাইন অ্যাগ্রিগেটের সিভ অ্যানালিসিস করছো, তোমরা কোর্স অ্যাগ্রিগেটের সিভ অ্যানালিসিস করছো না? তোমার ব্রিক চিপসের করছো না তোমরা? এগুলা ফাইনেস মডুলাস বের করছো। You know the definition of finance modulus. This is very important. But finance modulus আমাদের জিওটি ইঞ্জিনিয়ারিং এটা খুব একটা কোনো ভ্যালু নাই আর কি। রিগার্ডিং তোমার এফএম, তুমি এফএমটা লাগে কোথায়? এফএম লাগে তোমার ফর অ্যাগ্রিগেটস, এবং এফএম দরকার হয় তোমার কিসের জন্য? তুমি যখন একটা কনক্রিটিং করতেছো, তুমি যখন ফাইন অ্যাগ্রিগেট করতেছো, তখন একটা ইয়ে থাকবে, এফএম একটা ভ্যালু থাকবে যে এফএম শুড বি অ্যাট লিস্ট 2.5। একটা কোর্স তোমার সিলেট স্যান্ডের ফাইন্যান্স মডুলাস কত? অ্যারাউন্ড 2.5। এগুলো তোমার ধারণা আছে তো? ফাইন্যান্স মডুলাস, সিভ অ্যানালিসিস অফ ফাইন অ্যাগ্রিগেট, এগুলো করছো তো সেকেন্ড ইয়ারে, করছো না? তোমরা এগুলা ফ্যামিলিয়ার তো, তাই না?
এবং আমি কিন্তু এখানে 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 ফাইন এগ্রিগেট বলতে আমি মিন করবো তোমার ইটস স্যান্ড ইজ আ ফাইন এগ্রিগেট। আমরা স্যান্ডের স্ট্রিপ অ্যানালিসিস করবো, স্ট্রিপ করে আমরা will determine a number of parameters, D60, D10, D30, সেখান থেকে আমরা কিছু কিছু ইঞ্জিনিয়ারিং প্যারামিটার বের করবো, সে ফর এক্সাম্পল ইউনিফর্মিটি কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট অফ কার্ভেচার। তারপরে এটাকে আমরা একটা ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন করবো, বলবো যে এটা কি পোরলি গ্রেডেড স্যান্ড নাকি ওয়েল গ্রেডেড স্যান্ড, এগুলো আমাদের পরে আসবে। কিন্তু তোমরা কিন্তু স্যান্ডের কিন্তু স্ট্রিপ অ্যানালিসিস করছো, বাট তোমরা করছো কি কিসের জন্য? এফএম বের করছো। সেই এফএম কোথায় লাগবে? তুমি যখন ওই পার্টিকুলার মিনারেল, ওই পার্টিকুলার ফাইন এগ্রিগেটটা তুমি যখন কনক্রিটিং এর জন্য ইউজ করবা, তখন সেখানে আমাদের একটা বলে দেওয়া হয় যে এই তুমি কনক্রিটের জন্য তোমার এফএম এর ভ্যালু কত হবে। সেটা হলো তোমার কনক্রিটিং এর জন্য। কিন্তু এখানে তোমার আমাদের স্যান্ড হচ্ছে তোমার ইটস এ ফাউন্ডেশন ম্যাটেরিয়াল, নট ফর কনক্রিটিং, ইটস এ ফাউন্ডেশন ম্যাটেরিয়াল। এবং স্যান্ডটা কি ওয়েল গ্রেড স্যান্ড নাকি পোরলি গ্রেড স্যান্ড, তো এই জিনিস আমরা পরে দেখবো। এবং এগুলাকে একদম ফ্রম ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ ইউ ক্যান ডিফাইন বেসড অন সাম পার্টিকুলার প্যারামিটার্স। এখন এই যে তোমার সাইজের উপর যে ভেরিয়াস ক্লাসিফিকেশন, এখানে তোমার দেখো যে দেয়ার ডিফারেন্ট অর্গানাইজেশনস অর এজেন্সিস, যারা তোমার ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন, তারা দে হ্যাভ ক্লাসিফাইড সয়েলস ডিপেন্ডিং অন দ্য পার্টিকুলার সাইজ। এক অর্গানাইজেশন একরকম বলছে, বাট দেয়ার আর some similarity. There are major similarity আছে কিন্তু প্রত্যেকটা ক্লাসিফিকেশনের, if you compare ASTM, ASTO, USCS or MIT, BSI or USDA। তাহলে what is the ASTM? What is ASTM? এগুলো নিশ্চয়ই তোমরা জানো, তাই না? ASTM, ASTO, দেখো ASTM হচ্ছে তোমার কি আমেরিকান সোসাইটি ফর টেস্টিং এ ম্যাটেরিয়ালস। আমরা দেখবা সয়েলের সময় তোমরা অ্যাগ্রিগেট টেস্ট করছো, প্রত্যেকটা টেস্টে একটা পার্টিকুলার ASTM স্ট্যান্ডার্ড আছে। ASTM স্ট্যান্ডার্ড, সয়েলের ASTM স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে সব তোমার ডি দিয়ে, যেমন ফর এক্সাম্পল ASTM D 422, এটা হচ্ছে তোমার গ্রেন সাইজ অ্যানালিসিসের তোমার ASTM স্ট্যান্ডার্ড। ওয়াটার কন্টেন্টের একটা ASTM স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা ল্যাবরেটরি টেস্ট করার জন্য there is an ASTM স্ট্যান্ডার্ড। আমরা কিন্তু ASTM স্ট্যান্ডার্ড ফলো করি, বাট দেয়ার আর আদার স্ট্যান্ডার্ডস, ASTO, BSI। তো আমাদের নিজস্ব কিন্তু কোনো পার্টিকুলার কিন্তু বাংলাদেশে কোনো স্ট্যান্ডার্ড নাই। আমরা আমাদের কমার্শিয়াল আমরা যে সমস্ত টেস্ট করি, আমরা সবগুলি মোস্টলি উই ইউজ ASTM or ASTO or ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। সো হোয়াট ইজ ASTO? ASTO হচ্ছে তোমার আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস। USCS, এটা আমরা খুব অনেক সময় অ্যাব্রিভিয়েট হয়ে লিখি, which is Unified Soil Classification System। এটা আমরা ইন ডিটেইল পড়বো কিন্তু, Unified Soil Classification System। এটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন অফ সয়েল। একটা হচ্ছে তোমার ফিল্ড আইডেন্টিফিকেশন অফ সয়েল, which is visual manual procedure। এটা তুমি ফিল্ডে তুমি ক্লাসিফাই করলা, which is visual manual procedure। একটা তোমার একদম ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন। কাজে আমরা কিন্তু উইল লার্ন হাউ টু ক্লাসিফাই ফ্রম ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ all soils, তোমার sands, silts and clays। ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন একটা ডিটেইল পড়বো, এটা আমরা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। আর MIT হচ্ছে দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, BSI is British Standards Institution, আর USDA হচ্ছে তোমার ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এখন এদের what are the different, এদের ইয়েগুলি তোমার কি দেখো, what are the different classifications as per these various classification agencies। দেখো, এবং এটা তোমাদেরকে একটু কিন্তু রপ্ত করতে হবে, একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে কিনা আমি জানি না, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার। আমি হয়তো তোমাদের বলতে পারি যে তোমার as per ASTM standard, what are the different classification of soils based on soil particles। তাহলে এখানে এই স্লাইডটা দেখো তোমরা, যে পার্টিকুলার স্লাইডটা দেখো, তোমার এখানে দেখো তোমার এখানে চারটা ইয়ে আছে, ASTM, ASTO, ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড অর the same ব্রিটিশ স্ট্যান্ডার্ড এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি দেয়ার সেম ক্লাসিফিকেশন। এখন তুমি দেখো যে আমার ফ্রম রাইট টু লেফট তোমার পার্টিকেল সাইজ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই তো? ফ্রম লেফট টু রাইট পার্টিকেল সাইজ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তার মানে ডান দিকে হলো তোমার কি, তোমার ফাইন গ্রেন সয়েল, আর ডান দিকে হচ্ছে তোমার ফাইন গ্রেন সয়েল। আর ইফ ইউ গো টুয়ার্ডস লেফট, তুমি আস্তে আস্তে পার্টিকেল সাইজ বড় হচ্ছে, দ্য সয়েল ইজ বিকামিং স্যান্ড, গ্রাভেল অর কোবলস অর বোল্ডার্স। তাহলে আমরা যেটা পার্টিকুলার যেটা আমরা ইউজ করি কমার্শিয়ালি, ASTM, what does ASTM say regarding classification of different soils based on particle size? Colloids কে বলা হচ্ছে তোমার 0.001 এর লেস, এটাকে আমি বলবো কলয়েড। আচ্ছা, ক্লে কে বলা হচ্ছে 0.005 এর লেস,
পার্টিকেল সাইজ যদি 0.005 এর চেয়ে কম হয় তাহলে সেটা কারণে আমি বলছি ক্লে। এখানে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কলয়েডসটা কিন্তু ক্লের মধ্যে ইনক্লুডেড। কলয়েডসটা হচ্ছে তোমার ক্লের মধ্যে ইনক্লুডেড, মানে ক্লের যেই মানে ক্লে ফ্র্যাকশনের যেই পার্টটুকু তোমার লেস দেন 0.001 মিলিমিটারের থেকে স্মলার, সেই ফ্র্যাকশনটাকে আমি বলবো কলয়েডস। কিন্তু দ্য হোল ফ্র্যাকশন which is less than 0.005 millimeter will be clay fraction. আচ্ছা, সিল ফ্র্যাকশন কোনটা? যেটা তোমার 0.075 মিলিমিটারতে পাস করে যাবে কিন্তু আপ টু 0.005 মিলিমিটার। তো দিস ইজ ক্লে, দিস ইজ সিল ফ্র্যাকশন। এবং এগুলা কিন্তু আমরা বের করতে পারবো যখন আমরা কম্বাইন অ্যানালিসিস করবো। আমরা যখন সিপ প্লাস হাইড্রোমিটার টেস্ট করবো, আমরা যখন একটা কম্বাইন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকবো, এবং সে কার্ভ থেকে আমরা কিন্তু বলে দিতে পারবো যে এখানে কত পার্সেন্ট ক্লে আছে, কত পার্সেন্ট সিল্ট আছে এবং কত পার্সেন্ট গ্রেভেল আছে। এগুলো তোমার শিখবে, এগুলো তোমার ল্যাবও করবে কিন্তু। আচ্ছা, এরপর দেখো তোমার স্যান্ডের ইয়েতে দেখো, স্যান্ড তোমার দেখো 0.075 মিলিমিটার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা 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 পার্টিকেল সাইজ, যেটা হচ্ছে তোমার 200 সিভ এর পার্টিকেল তোমার ওপেনিং এর সমান। নাম্বার 200 সিভ 0.425 মিলিমিটার। তাহলে ফাইন স্যান্ড কোনটাকে বলবা? যেটা 40 সিভ এর একটা সাইজ। আমি একটু পরে আসতেছি। দেখো 40 সিভ এর সাইজ হচ্ছে তোমার নাম্বার 40 সিভ এর সাইজ হচ্ছে 0.425 মিলিমিটার। তার মানে যেটা নাম্বার 40 সিভ দিয়ে পাস করে কিন্তু নাম্বার 200 সিভ এ রিটেন করে, সেই ফ্র্যাকশনটাকে আমি বলবো ফাইন স্যান্ড। 10 মিলিমিটার, নাম্বার 10 সিভ, যেটা তোমার সাইজ হচ্ছে তোমার ক্লিয়ার ওপেনিং হচ্ছে তোমার অ্যাপারচার ওপেনিং হচ্ছে তোমার 2 মিলিমিটার। কাজে একটা ফ্র্যাকশন যেটা তোমার কি দিয়ে পাস করে, যেটা তোমার নাম্বার 10 সিভ দিয়ে পাস করে কিন্তু নাম্বার 40 সিভে রিটার্ন করে। কোনটা তোমার দেখো, সিভ নাম্বার যত বেশি হয় এটার ওপেনিং বা অ্যাপারচার তত কম। সিভ নাম্বার যত, হ্যাঁ ঠিক আছে, আর সিভ নাম্বার যত কম এটার ওপেনিং বা অ্যাপারচার তত বেশি। এটা তো নিশ্চিত তোমরা খেয়াল করছো বা তোমরা জানো এটা জিনিসটা। তাহলে মিডিয়াম স্যান্ড আর কোর্স স্যান্ড কোনটা? 4.75। দেখো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাইজ, 4.75 মিলিমিটার, which is equivalent to the clear opening of number 4 sieve. Number 4 sieve, which দেখো নাম্বার 4 sieve যেটা পাস করে যাচ্ছে সেটা কিন্তু স্যান্ড প্লাস সিল্ট ক্লে এবং কলয়েডস নাম্বার 4 sieve যেগুলো পাস করে যাচ্ছে। আর নাম্বার 4 sieve যেটা রিটার্ন করতেছে সেগুলা কিন্তু তোমার কি গ্রাভেল, কোবলস, বোল্ডার। তাহলে তোমার স্যান্ডকে তিনটা ক্লাসিফাই করা হয়েছে, ঠিক আছে? নাম্বার 40 দিয়ে পাস করে 200 রিটার্ন করে ফাইন স্যান্ড, নাম্বার 10 সিপ দিয়ে পাস করে নাম্বার 40 দিয়ে রিটার্ন করে মিডিয়াম স্যান্ড, নাম্বার 4 সিপ দিয়ে পাস করে যায় নাম্বার 10 সিপে রিটার্ন করে which is কোর্স স্যান্ড। গ্রাভেলকে কোনটা বলা হচ্ছে? যেটা তোমার 75 মিলিমিটার which is 3 ইঞ্চ, ক্লিয়ার ওপেনিং 3 ইঞ্চ, যেগুলো বড় সিপ সেগুলো কিন্তু আমরা বলি 3 ইঞ্চ সিপ, নাম্বার দিয়ে বলি না। এটা আমি পরে আসছি, তোমরা হয়তো বাই দিস টাইম জানো। সো 3 ইঞ্চ সিপ মানে কি 75 মিলিমিটার। তো 3 ইঞ্চিতে পাস করে কিন্তু নাম্বার 4 সিপ রিটার্ন করে। সো দ্যাট ইজ গ্রাভেল। তুমি দুইটা সিপ নিলা, 3 ইঞ্চ সিপ নিলা এবং নাম্বার 4 সিপ নিলা, তুমি এটাকে সিভিং করলা, যেটা নাম্বার 3 ইঞ্চ সিপতে পাস করে গেল which is 75 মিলিমিটার, এবং নাম্বার 4 সিপ রিটার্ন করলো যেটা ডায়ামিটার হচ্ছে তোমার 4.7 মিলিমিটার। দ্যাট ইজ গ্রাভেল। হোয়াট ইজ কোবলস? 300 মিলিমিটার। 300 মিলিমিটার মানে কত? এটা 100 মিলিমিটার, মানে এটা ভেরি লার্জ সাইজ। এরকম কোনো সিপ নাই কিন্তু। মানে কোবলস হচ্ছে তোমার 300 মিলিমিটার চেয়ে বড় কিন্তু 3 ইঞ্চি চেয়ে ছোট। এটা তো সয়েলের মধ্যে পড়বে না। বোল্ডার্স তার চেয়েও বড়। ইট ইজ লার্জার দ্যান 300 মিলিমিটার। দিস ইজ অ্যাজ পার ASTM। আর অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন দেখো, তুমি যদি এদিকটা চিন্তা করো, দেখো উইচ ইজ সেম। তোমার এই যে তোমার সিল্ট, ক্লে এবং কলয়েডস, এই ক্লাসিফিকেশনটা দে আর সেম অ্যাজ পার ASTM এন্ড অ্যাস্ট্রো। তুমি যদি স্যান্ডে আসো, স্যান্ডে তুমি দেখো ওরা এটা একটু স্কুইজ করছে, যে স্যান্ডটাকে ওরা বলতেছে ফাইন স্যান্ড এবং কোর্স স্যান্ড। ফাইন স্যান্ড কোনটা? যেটা তোমার নাম্বার 40 দিয়ে পাস করে যাবে, নাম্বার 200 রিটেন করবে which is ফাইন স্যান্ড। আর কোর্স স্যান্ড কোনটা? যেটা নাম্বার 10 দিয়ে পাস করে যাবে, নাম্বার 40 তে রিটেন করবে। লার্জার দেন 2 মিলিমিটার, স্মলার দেন 0.425 মিলিমিটার which is যেটা তোমার নাম্বার 40 সিভের ওপেনিং। সো which is কোর্স স্যান্ড। আর গ্রাভেলকে দেখো, এখানে ছিল গ্রাভেল কি লার্জার দেন 4.75, স্মলার দেন 75। আর এখানে অ্যাস্ট্রো কি বলতেছে? অ্যাস্ট্রো বলতেছে যে দিস লার্জার দেন 2 মিলিমিটার which is নাম্বার 10 সিভের ওপেনিং, বাট স্মলার দেন 3 ইঞ্চ। 3 ইঞ্চি দিয়ে পাস করে যাবে, নাম্বার 10 সিভে রিটার্ন করবে। দ্যাট ইজ গ্রাভেল অ্যাজ পার অ্যাস্ট্রো। আর ইউনিফাইড সয়েল ক্লাসিং সিস্টেম দেখো, এখানে দেখো এই যে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 200 সিভ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সিভ। মানে নাম্বার 200 সিভ যেগুলো পাস করে যাবে দ্যাট ইজ সিল্ড, ক্লে, কলয়েডস স্ট্রেট অ্যাওয়ে।
তাই না? নাম্বার 2 সিভ যেটা পাস করে যাবে দ্যাট ইজ সিল্ট স্লে, দ্যাট ইজ এ মিক্স অফ সিল্ট ক্লে এন্ড কলার্স। কিন্তু এবং এবং তোমার এসটিএম এবং অ্যাস্ট্রোতে তারা কিন্তু ক্লিয়ারলি ডিফাইন করতেছে কোনটা সিল্ট সাইজ পার্টিকেল, কোনটা ক্লে সাইজ পার্টিকেল, কোনটা কলার্ড একদম ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছে। কিন্তু তোমার ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সেখানে তারা রেকমেন্ড করতেছে যে যেই পোর্শনটুকু, যে সয়েলটুকু তোমার তুমি যদি সিভ করো, তুমি যদি নাম্বার 2 সিভ নাও, নাম্বার 2 সিভ নিয়ে তুমি যদি এটাকে যদি ওয়েট সিভিং করো, হ্যাঁ, ওয়েট সিভিং করলে কি হবে? ওয়েট সিভিং মানে কি? তুমি সয়েলটাকে নাম্বার 2 সিভে নিবে, একটা ড্রাই সয়েল নিবে, নিয়ে তুমি এখানে পানি দিয়ে এটাকে আস্তে আস্তে আলতোভাবে তুমি এটাকে তুমি ওয়াশ করবা। অন হোয়াট? অন এ নাম্বার 2 সিভ। এখন নাম্বার 2 সিভ যেটা পাস করে যাবে, এটা পানির সাথে আস্তে আস্তে পাস করে চলে যাবে, এটা বের হয়ে চলে যাচ্ছে। তাহলে যেটা, হ্যাঁ, তুমি মনে করো 100 গ্রাম সয়েল নিলা, 100 গ্রাম তুমি ওভেন ড্রাই সয়েল নিলা, ঠিক আছে? নিয়ে তুমি এটা নাম্বার 2 সিভে তুমি রাখলে, রেখে তুমি এটাকে কি করলে? তুমি এটাকে একটা কলের নিচে একটা বড় 2 সিভ, যেটা, হ্যাঁ, 2 সিভ নিয়ে তুমি এটাকে পানি ছেড়ে তুমি আস্তে আস্তে এটাকে তুমি ওয়াশ করতেছো। ওয়াশ করলে কি হবে? ফাইন পার্টিকেল গুলি তোমার নাম্বার 2 সিতে পাস করে যাবে। হ্যাঁ, ইটস ভেরি স্মল ওপেনিং, 0.075 মিলিমিটার। এবং কিছু সয়েল তোমার রিটেন করবে। এখন মনে করো তোমার 80 গ্রাম পাস, এখন মনে করো যেটা পাস করে গেল সেটা চলেই গেল, আর যেটা থেকে গেল সেটা নাম্বার 2 করে রিটেন করলো। সেই রিটেন সয়েলটাকে তুমি একটা কন্টেনার নিয়ে তুমি এটাকে ওভেন ড্রাই করো, এবং ওভেন ড্রাই করার পর তুমি দেখলা যে এখানে তোমার ওয়েট পেলাম মনে করো 20 গ্রাম। তাহলে তোমার ওভেন ড্রাইড সয়েলের ওয়েট ছিল তোমার 100 গ্রাম, তুমি এটাকে ওয়াশিপ করছো, তোমার পাস করে চলে গেছে, তাহলে কত গ্রাম? ওভেন ড্রাইড সয়েল কত গ্রাম পাস করে চলে গেল? 80 গ্রাম পাস করে চলে গেল, আর 20 গ্রাম রিটেন করলো। তাহলে আমি তাহলে কি বলবো যে পার্সেন্ট পাসিং নাম্বার 20 কি বলবা? 80%, তাই না? তোমার যদি 100 গ্রামের মধ্যে 90 গ্রাম পাস করে যায়, ওভেন ড্রাই সয়েল কিন্তু, নট এয়ার ড্রাই সয়েল, ওভেন ড্রাই সয়েল, WS, ওভেন ড্রাই সয়েল। কাজে নাম্বার 20 যেটা পাস করে যায় সেটাকে আমরা বলি ফাইন্স, যেটা অ্যাজ পার ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন, যে ফাইন্স এর মধ্যে কি থাকবে? সিল্ট ক্লে। ওরা কলার টার্মটা কিন্তু আনে নাই। কাজে নাম্বার 20 তে পাস, মনে করো আমি 100 গ্রাম সয়েল নিলাম, নিয়ে আমি এটাকে ওয়াশ করলাম, ওয়াশ করার পরে তোমার সে 10 গ্রাম রিটেন করলো, 90 গ্রাম পাস করে চলে গেল, তাহলে 90% হচ্ছে তোমার ফাইন্স হচ্ছে তোমার 90%। হ্যাঁ, এটা আমরা কিভাবে বের করবো? ফ্রম হুইচ টেস্ট? ফ্রম ওয়াশ শেপিং, নট ফ্রম ড্রাই শেপিং। ড্রাই শেপিং করলে হয় কি, তোমার ড্রাই শেপিং করলে তোমার অনেক ছোট ছোট পার্টিকুলার ক্লগড হয়ে যায়, বিকজ দিস ইজ এ ভেরি স্মল শিপ। ক্লগড হয়ে গেলে তখন এটা পাস করবে না। আচ্ছা, এখানে তোমার দেখো ইউনিভার্সাল ক্লাসিফিকেশন, তোমার যে স্যান্ড দেখো, স্যান্ডটা কিন্তু তোমার মোটামুটি একই রকম। দেখছো স্যান্ডটা কিন্তু দেখো যে তোমার নাম্বার 40 দিয়ে পাস 200 রিটেইন, নাম্বার 10 দিয়ে পাস, নাম্বার 40 দিয়ে রিটেইন which is medium sand, নাম্বার 4 দিয়ে পাস করে, এবং নাম্বার 10 রিটার্ন করে which is coarse sand, which is same as কি STM। কাজে STM এর স্যান্ডের ক্লাসিফিকেশন বেসড অন সয়েল পার্টিকেল এবং ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমের স্যান্ডের ক্লাসিফিকেশন, এটা কি ফাইন স্যান্ড না মিডিয়াম স্যান্ড না কোর্স স্যান্ড, which is same। দেখতেছো তো, দিস ইজ সেম। কিন্তু এখানে অ্যাস্ট্রোতে ওরা একটু এটাকে একটু কমিয়ে ফেলছে আর কি, অনলি ফাইন স্যান্ড এন্ড কোর্স স্যান্ড। আর গ্রাভেল দেখো, গ্রাভেল এখানে বলছে ফাইন গ্রাভেল, কোর্স গ্রাভেল। ফাইন গ্রাভেল কোনটা? যেটা 19 সিপ দিয়ে পাস করে, 19 মিলিমিটার পাস করে 4.75 মানে নাম্বার 4 রিটার্ন করে। সো 19 মিলিমিটার কোন সিপটা বলো দেখি, বলতে পারবেন? হোয়াট ইজ দ্য 19 মিলিমিটার সিপ কোনটা? 3/4 ইঞ্চ সিপ, ক্লিয়ার ওপেনিং, বড় সিপ যেগুলো 3/4 ইঞ্চ ক্লিয়ার ওপেনিং। তোমরা যখন কোর্স সাইডে যখন ইয়ে করছো সেকেন্ড ইয়ারে, এটাকে যখন সিভ অ্যানালিসিস ড্রাই সিভিং করছো, তখন তোমরা কি সিভ নিছিলা? সে তোমার 3 ইঞ্চি, হ্যাঁ, তোমার 1.5 ইঞ্চি, দেন 1 ইঞ্চি, দেন 3/4 ইঞ্চ, দেন 3/8 ইঞ্চ, দেন হাফ ইঞ্চ, দেন নাম্বার 4 ফর কোর্স এগ্রিগেট। আর যখন ফাইন এগ্রিগেট যখন আমরা সিভিং করব, তখন আমরা কোনটা নিব? সায়েন্স সিভিং করতে গেলে আমরা নাম্বার 4 নিব, নাম্বার 8 নিব, হ্যাঁ, দেন নাম্বার 10 নিতে পারি, নাম্বার 16, হ্যাঁ, নাম্বার 20, নাম্বার 40, দেন নাম্বার 50, নাম্বার 100 এন্ড নাম্বার 200। তাহলে গ্রাভেল হচ্ছে তোমার এখানে তোমার দেখো, এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সলিউশন কিন্তু গ্রাভেলকে কিন্তু ফাইন গ্রাভেল এবং কোর্স গ্রাভেল দিয়ে তোমার আইডেন্টিফাই করতেছে, কিন্তু যেটা which is not present in STM or ASTO। হ্যাঁ, এখানে দেখো কোর্স গ্রাভেল, ফাইন গ্রাভেল। কোর্স গ্রাভেল কোনটা? 3 ইঞ্চ পাসিং, 3/4 ইঞ্চ রিটেইন। ফাইন গ্রাভেল কোনটা? 3/4 ইঞ্চ সিপ পাসিং, নাম্বার 4 সিপ রিটেইনড, which is ফাইন গ্রাভেল। আর কোবলস কোনটা? 300 মিলিমিটার পাস করে। 300 মিলিমিটার মানে কত ইঞ্চি বলো দেখি? অ্যারাউন্ড 12 ইঞ্চ, তাই না? তোমার আমরা কি ধরি রাফলি? 1 ইঞ্চি কত মিলিমিটার ধরি? রাফলি আমরা 1 ইঞ্চি কত মিলিমিটার ধরি? তোমরা কি শুনতে পাচ্ছ তো?
হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ তো? তোমরা আমাকে শুনতে পাচ্ছ? কেউ তো কিছু বলতেছো না। তোমার গ্রাভেল হচ্ছে তোমার, আচ্ছা কোবলস হচ্ছে তোমার 300 পাসিং। 300 মানে তোমার প্রায় কয় ইঞ্চি? 300 মানে তোমার 1 ইঞ্চি তোমার 100, তাহলে প্রায় 9 ইঞ্চি। আর 75 মিলিমিটার রিটেইন। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? কিছু বোঝা যাচ্ছে না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? হ্যালো? কেউ কিছু বলতেছো না। তোমরা একটা আনমিউট হয়ে আমাকে আমাকে আমার সাথে কথা বলো একটু। তোমরা কি শুনতে পাচ্ছ না? আর এমআইটি দেখো, এমআইটি ব্রিটিশ স্ট্যান্ডার্ড এন্ড এমআইটি দেখো, তোমার ক্লে হচ্ছে তোমার লেস দ্যান 0.002, 0.002 থেকে 0.06 ফাইন সিল্ট, 0.06 থেকে 0.02 কোর্স সিল্ট, মিডিয়াম সিল্ট, 0.02 থেকে 0.06 কোর্স সিল্ট। ঠিক একইভাবে স্যান্ড তোমার হচ্ছে 0.06, 0.2, 0.6, 2.0। এখানে ইম্পর্টেন্ট জিনিস কি দেখো, 2 এবং 6, 2 এবং 6। স্যান্ড দেখো 0.06 থেকে 2, গ্রাভেল দেখো 2 থেকে 60, আর কবলস 60 থেকে 200। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আনমিউট হয়ে গেলাম নাকি? না, মিউট ঠিকই আছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ না আমাকে? আর ইউনাইটেড ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইউএসডিএ সেটা ক্লাসিফিকেশন দেখো, গ্রাভেল হচ্ছে তোমার মোর দ্যান 2 মিলিমিটার, স্যান্ড 2 মিলিমিটার টু 0.05 মিলিমিটার, সিল্ট হচ্ছে 0.05 থেকে 0.002 মিলিমিটার, আর ক্লে হচ্ছে লেস দ্যান 0.002 মিলিমিটার। ঠিক এই 0.002 মিলিমিটার তুমি আগেও দেখছো। 0.002 মিলিমিটার তোমার এই ইয়েতে তোমার দেখো ব্রিটিশ স্ট্যান্ডার্ডে লেস দ্যান 0.002 মিলিমিটার ইজ ক্লে। তোমার ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার সেখানেও তোমার তোমার ক্লে হচ্ছে লেস দেন 0.002, 0.05 থেকে 0.002, 2 থেকে 0.05, আর মোর দেন 2 হচ্ছে তোমার গ্রাভেল। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে শুনতে পাচ্ছ ক্লাসে? তো তোমরা কেউ তো রেসপন্ড করছো না কেন? তুমি কি ক্লাসে আসো? হ্যালো, হ্যাঁ, তুমি কি লেভেল 3 টার্ম 1 সিয়ার না? হ্যাঁ, তোমাদের
লেভেল 3 টার্ম 1 এ তুমি লেভেল 3 টার্ম 1 স্টুডেন্ট না? ও আচ্ছা আচ্ছা, তাকে দেখতেছি আমি। এলা দেখো, দেয়ার সেট অফ শিপস। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কি? স্কেপ করি। আচ্ছা, তোমার শিপ যদি তোমার শিপ যদি তোমার 4 ইঞ্চি লার্জার যে নাম্বার 4 হয়, তাহলে এটা আমরা অ্যাকচুয়াল ওপেনিং দিয়ে ইয়ে করি, যেমন 1.5 ইঞ্চ শিপ, হ্যাঁ 3/8 শিপ, হ্যাঁ হাফ ইঞ্চ শিপ এন্ড সো অন। আর শিপ যদি তোমরা কি শুনতে পাচ্ছ? না স্যার, শুনতে পাচ্ছি না আপনাকে। তোমরা কি শুনতে পাচ্ছ না? কেউ শুনতে পাচ্ছ না কেউ? গলা কেটে কেটে আসতেছে স্যার। কেন কেটে আসতে বুঝলাম না। আপনার কি রেকর্ড? হ্যাঁ বলো, তোমাদের কথা তো শুনতে পাচ্ছি না আমি ঠিক মতো। এখানে কি হাত দিয়ে হ্যালো হ্যালো, তোমরা এখন শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? কোনো সময় এরকম ঝামেলা হয় না। স্যার স্ক্রিনও দেখা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। স্ক্রিন কি এর আগে দেখতে পাওনি তোমরা কিছুই? আচ্ছা, আমি একবার শেয়ার করে দেখি দেখি না, স্কিপ করি। তোমরা কি এখন শুনতে পাচ্ছ?
আচ্ছা আজকে এখানে শেষ করি তাহলে। তোমরা শুনতে পাচ্ছ না? তোমরা শুনতে পাচ্ছ না? তোমার স্লাইডও দেখতে পাচ্ছ না? হ্যাঁ? নাকি? এখন শুনতে পাচ্ছ? না শুনতে পাচ্ছে না। না তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না এরা। আচ্ছা আমাদের একটা ক্লাস আবার ইয়ে করতে হবে আমাদের। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তুমি কি ক্লাসে আসো? তুমি কি লেভেল 3 টার্ম 1 স্টুডেন্ট না? তুমি কি ক্লাসে কি তোমরা কি শুনতে পাচ্ছ না নাকি আমার কথা? স্যার এখন শোনা যাচ্ছে। মুশকিল। কিছুই শুনতে পাই না। তোমরা কখন থেকে? 11:31 থেকে স্যার 11:31 থেকে আমরা শুনতে পাই নাই স্যার আপনার। হ্যাঁ হ্যাঁ 11:31 শুনতে পাও নাই? কেন শোনা যায় কেন না, কেন বুঝলাম না। এখন শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? স্যার এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা তোমরা তো এখন তো তোমার মানে কতক্ষণ
না, আমি নেক্সট ক্লাস তোমার শেষে আমি একটু 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 ব্যাক করে তোমার 5 মিনিট বসো, আমি তাহলে নেক্সট ক্লাসে মানে কখন থেকে শুরু করবো এটা একটু ইয়ে করে নিই, তাহলে আমি তো একটু শেয়ার করি। হ্যাঁ, একটু 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 বসো, তোমার চলে গেছে ম্যাক্সিমাম বোধহয়। এখন শুনতে পাচ্ছ না? এটা কেন এরকম প্রবলেম হলো বুঝলাম না। স্যার ওই যে সিভ অ্যানালাইসিসের যে চার্টটা ছিল ওই পর্যন্ত আর কি শুনতে পেয়েছি, এরপর থেকে আর শুনতে পাইনি স্যার। কিসের চারটা বলো? সিভের যে চার্টটা ছিল আচ্ছা। স্যার, এএসটিএম আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখতে পাচ্ছ তো নাকি? জি ওটা দেখা দেখতে পেয়েছি দেখা স্যার, দেখা তো দেখতে যাচ্ছে না নাকি? পেয়েছিলাম। জি স্যার, জি স্যার। এরপর থেকে আর শোনা যায়নি স্যার আপনার কথা। ওটাকে বোধহয় আমি স্কেপ করে আসি নাই। এখন কি তোমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে নাকি এখন? এখন কোন স্ক্রিন শেয়ার হচ্ছে কোনো? জি স্যার। জি স্যার তোমরা কি একটা টেবিল দেখতে পাচ্ছ, সিভ নাম্বার, সিভ ওপেনিং জি স্যার। দেখা যাচ্ছে স্যার। দেখতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে কি স্লাইড মোডে আছে বোধহয়। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে থেকে শুরু, এটা বোধহয় কি এতে নাই নাকি, ইয়ে থেকে বের হয়ে আসে নাই। কোথায় ছিলাম আমি তোমাদের? যে এটা একটু খালি বলে শেষ করে দিয়ে যাই, which is very important. এখন শুনতে পাচ্ছ তো না? এই যে তোমার 1 2 3 4 5 এই যে তোমার ইয়েগুলি, তোমার ডিফারেন্ট ক্লাসিফিকেশন এজেন্সি বেসড অন পার্টিকেল সাইজ, এখানে এটাই আমি ডিসকাস করতেছিলাম। আমি কিন্তু অনেক 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 কিছু বলছিলাম তোমাদের। এগুলো দেখছি স্যার। তোমার ASTM এর ক্লাসিফিকেশন, অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন বেসড অন সয়েল পার্টিকেল, ইউনাইটেড তোমার ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, ব্রিটিশ স্ট্যান্ডার্ড এন্ড MIT। হ্যাঁ, এটা 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 তোমার নেক্সট ক্লাসে একটু দেখে আসবা, আমি এখান থেকে শুরু করবো আবার। হ্যাঁ, যদি তোমাদের দেখাইছি আমি। হ্যাঁ, আর আরেকটা ক্লাসের কাজ ছিল তোমার ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এবং এই সব ক্লাসিফিকেশন গুলি কিন্তু ডিপেন্ডিং অন পার্টিকেল সাইজ, এবং পার্টিকেল সাইজটা কিন্তু তোমার একটা পার্টিকুলার সিভের সাথে কিন্তু রিলেটেড। হ্যাঁ, এবং সিভ তোমরা দেখছো, তোমরা তোমরা ছোট ছোট সিভ ইউজ করছো নাম্বার দিয়ে, যেগুলা বড় হয় নাম্বার 4 8 নাম্বার 16 নাম্বার, হ্যাঁ, নাম্বার 50 নাম্বার 100 নাম্বার 200, আবার বড় বড় সিভ ইউজ করছো যেগুলো হচ্ছে তোমার 1/2 ইঞ্চ সিভ, 3/4 ইঞ্চ সিভ, 3/8 ইঞ্চ সিভ, হ্যাঁ, হাফ ইঞ্চ সিভ। তো কিছু বড় সিভ গুলি তোমার কিভাবে ইয়ে করা হয়, ক্লিয়ার ওপেনিং দিয়ে, আর ছোট সিভ গুলি করা হয় তোমার পার লিনিয়ার ইঞ্চিতে কতগুলি ওপেনিং আছে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি মনে হয় নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করি। তোমরা আমার এই কথা শুনতেই পারো নাই না? এই ক্লাসিফিকেশন আমি কিন্তু এখানে অনেক কিছু বলছিলাম কিন্তু। এখন কি তোমরা শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে স্যার, আগে শোনা যায় না স্যার। স্যার এরপর থেকে আচ্ছা, এনিওয়ে ঠিক আছে, আমি তাহলে নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। হ্যাঁ, আমি তোমার এই ইয়ে থেকে শুরু করব। আর তোমরা যদি কোনো প্রবলেম হয় আমাকে, যারা সিআর যারা আছো, আমাকে ওভার টেলিফোন সাথে জানাবা। হ্যাঁ, এটা কেন কেন হলো, তার আগ থেকে সবই শুনতে পেয়েছো না? এর আগে স্লাইড স্যার, যারা আগে শোনা গেছে স্যার। স্যার আগে একটু কথা কাটাও আসছিল। স্যার আগে আসছিল, স্লাইড পরে আসছিল। মেবি আজকে আমাদের বুয়েটে হয়তো মেবি ইন্টারনেট ইয়ে একটু খারাপ কিনা। এনিওয়ে, তাহলে আমি আজকে এখানে শেষ করি। তোমরা তোমাদের চ্যাট বক্সে এটা দিয়ে দিও, অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। আর আচ্ছা, নেক্সট বুধবার তো ক্লাস তো, হ্যাঁ, আচ্ছা, নেক্সট ক্লাসটা কি একটু অল্টারনেট টাইমে অ্যারেঞ্জ করা যায় কিনা? হ্যালো, জি স্যার। নেক্সট ক্লাসটা আমার তো বুধবার 12টার সময় ক্লাস। হ্যাঁ, ওই সময় আমার একটা সিলেকশন বোর্ড আছে। হ্যাঁ, তো এই ক্লাসটা তোমাদের কোনো অল্টারনেট টাইমে অ্যারেঞ্জ করা যাবে কিনা বলো আর কি। মানে আজকে এই সপ্তাহে একটা অল্টারনেট টাইমে পারবা তোমরা, বলো, বা আমাকে পরে জানাবা। হুম, তোমাদের কোনো স্যার আপনার সুবিধা মতো দেন, আমাদের ক্লাস না থাকলে আমরা তো মানে আমাদের তো সমস্যা নেই। না, তোমরা কবে পারবা বলো? তোমরা কি আমার তো মঙ্গলবার ক্লাস নাই। হ্যাঁ, আমার কিন্তু বিকালে, মঙ্গলবারও তো পারবো না আসলে, আমার 3 দিন টানা সিলেকশন বোর্ড।
বুধবার কালকে কি পারবা তোমরা? কালকে পারবা? কালকে তো কালকে বাড়িতে- আমাদের ল্যাব আছে। ল্যাব আছে। আচ্ছা ক্লাসও আছে lab-ও আছে। তাহলে আচ্ছা দেখি এটা আমি তাহলে সিএর সঙ্গে আলাপ করে ইয়ে করব। বুধবারের ক্লাসটা, হ্যাঁ বুধবারের যে ক্লাসটা আমার 12টা থেকে, সেটা কখন অ্যারেঞ্জ করব দেখি, বা এর পরে কি সম্ভব কিনা, 5টা এর পরে 4টার পরে বা 5টার পরে কিন্তু সম্ভব কিনা দেখো তোমাদের। তোমাদের ইয়ের পরে ক্লাস থাকে না কোনো? আফটারনুনে কোনো ক্লাস থাকে? ল্যাবের পরে ক্লাস নেই আর। না ল্যাবে মানে তোমাদের ল্যাবের বিকেলে ক্লাস কটা পর্যন্ত চলে তোমাদের? 5টা পর্যন্ত না? তা এখন তো ফার্স্ট উইক হয়েছে, ফার্স্ট উইকে এখনো ওরকম কিছু হয়নি, মানে এক্সপেরিমেন্ট আচ্ছা। তেমন হয়নি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে তোমার সিরার সাথে ইয়ে করি। তোমরা কি যদি এমন হয় মঙ্গলবার যদি ইয়ের সময় করি 3টার পরে, মঙ্গলবার তোমাদের বিকালে কি অবস্থা? তা মঙ্গলবার বিকাল বেলা ল্যাব নেই। তো বুধবার ক্লাসে কি মঙ্গলবার করতে পারবা কিনা তোমরা দেখো। মঙ্গলবার যদি সম্ভব হয়, সকালে না বিকালেই, মঙ্গলবার 3টার সময় হতে পারে, 4টার সময় হতে পারে, 4টা থেকে 5টা। পারবা? দেখো তোমরা আমাকে তাহলে জানাও, তাহলে সিআর আমাকে জানিয়ে দিও। হ্যাঁ বুঝতে পারছো তোমরা? আমার বুধবারের ক্লাসটা যদি মঙ্গলবার সম্ভব হয়, ঠিক আছে? বুধবারের ক্লাসটা দেখো। মঙ্গলবার তোমাদের কি ক্লাস ইয়ে দেখো, ক্লাস উইন্ডো দেখো তো মঙ্গলবার কি অবস্থা তোমাদের। মঙ্গলবার দিন আমার 4টা ক্লাস আছে, 9টা থেকে 1টা পর্যন্ত। তারপর তো ক্লাস নাই। আচ্ছা মঙ্গলবার এই সময় পারবা? 3টার সময় বুধবার ক্লাসটা আগে, বুধবার তাহলে 12টার সময় নিবো না আর কি। দেখো সেটা আমাকে কনফার্ম করো। 3টা হতে পারে, 3:30 হতে পারে, 4টাও হতে পারে, 4টার সময় নিতে পারি। স্যার আমরা কল দিয়ে জানাই দিব স্যার। তাহলে আমাকে একটু জানাই দিও। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আজকের ক্লাসটা তো একদম ইয়ে গেল। আমি তো আজকে ফিল্ড আইডেন্টিফিকেশন, তোমাদের ল্যাবটা শুরু হয়েছে? স্যার জি একটা স্যার। ক্লাস ল্যাবে। ল্যাবে কি ফিল্ড আইডেন্টিফিকেশন পড়ানো হয়েছে? ফিল্ড আইডেন্টিফিকেশন ক্লাসটা হয়েছে নাকি না? ওটা তো আমি আজকে কভার করবো ভাবছিলাম আর কি। Anyway, না স্যার, ওইটা না স্যার বলেছে ক্লাস ক্লাস করলে করলে করবো স্যার। তারপরে করাবে। ফিল্ড আইডেন্টিফিকেশন অফ সয়েলস এটা এখন হয়নি, তাই না? এটা আর একটু পরে হবে, মেবি অফলাইনে। অফলাইনে করানোর কথা বলছিল স্যার এই ক্লাসটা। আচ্ছা আচ্ছা, না তোমাদের কিন্তু C341 যেটা তোমার জিওটেক ল্যাব যেটা, সেটা কি এখনো শুরু হয়নি? একটা হয়নি এখনো? ইন্ট্রোডাকশন স্যার, ক্লাস খালি introduction ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তোমরা কি মঙ্গলবার পারবা কিনা আমাকে তো জানাই দিও। হ্যাঁ বুধবারের জি ক্লাসটা স্যার, আমি জানান। মঙ্গলবার নিলাম ইয়ের সময়, 3টার সময় হতে পারে, 3:30টার সময় হতে পারে, 4টার সময় হতে পারে। হ্যাঁ ইভেন যদি বলো 5টার সময় হতে পারে, 1 ঘন্টার একটা লেকচার। তাহলে ক্লাসে মিস গেল না আর কি। আর ওই সময়টা আমার খুব ডিফিকাল্ট হবে, আমাকে থাকতে হবে একটু আর কি, ভাইস চ্যান্সেলর অফিসে থাকতে হবে। এটা কি তোমরা কি এখনই কনফার্ম করবা নাকি পরে জানাবা? তোমাদের সব বেশি হয়ে চলে গেছে বোধহয় না? স্যার সিআররা পরে আপনাকে স্যারদের জানাবে সাথে স্যার। মঙ্গলবার 3টায় তাহলে কনফার্ম করেছে স্যার, নাহলে পরে স্যার আপনাকে কল দিয়ে জানানো যাবে। হ্যাঁ মঙ্গলবার 3টা, না হলে তোমার ইয়ে সময় করো। তোমাদের তো একটা মতো ক্লাস আছে, 3টার সময় না করে তোমার এই সময় বসো, 4টার সময় বসো, তোমার বাসা থেকে বসবা, তাই না? জি স্যার, স্যার কল দিয়ে স্যার আপনাকে জানাই দিচ্ছি স্যার। আচ্ছা আমাকে তো জানাই দিও, ঠিক আছে? জি জানাই দিও। বা অন্য কোনো অল্টারনেট যদি কোনো টাইম থাকে তাহলে সেটা আমাকে জানাই দিও। জি স্যার। আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে আমি এখানে শেষ করি। হ্যাঁ আচ্ছা।